নোয়াখালী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা, আমরা করোনাকালীন আবার অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো যথারীতি আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমার আগামী কালকে বা সোমবার একটা ক্লাস তোমাদের দেওয়ার কথা ছিল, সে আলোকেই আজকে আমি তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর একটা অধ্যায় নিয়ে আমি একটু আলোচনা করব। আজকে একটা লেকচার দিব। আমাদের যে লেকচারটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট হচ্ছে ব্যাংক জমার সমন্বয় বিবরণী। আমরা আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যারা আমরা ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসেছি, নিঃসন্দেহে আমরা এই চ্যাপ্টারটা পেয়েছিলাম ব্যাংক জমা সমন্বয় বিবরণী বলে। ঠিক সেইটাই আমরা আমাদের এই বিবিএতে ফার্স্ট ইয়ারে আমাদেরকে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং করতে হবে। পার্থক্য হচ্ছে শুধু এইটুকু যে সেখানে আমরা বাংলা ভার্সনে করেছিলাম, এখন আমাদেরকে করতে হবে ইংলিশ ভার্সনে। তো আসো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট জিনিসটা কি? এটাকে আমরা বলি ব্যাংক সমন্বয় বিবরণী, আবার কেউ কেউ বলি ব্যাংক মিলকরণ বিবরণী। সমন্বয় মানে হচ্ছে মিলকরণ বিবরণী। তাহলে যেহেতু মিলকরণের প্রশ্ন আসছে, নিঃসন্দেহে আমাদের একটা নিজেদের মধ্যে একটা প্রশ্ন জাগতেই পারে, কিসের মিলকরণ? এখানে ব্যাংক রিকনসিলিয়েশন বা ব্যাংক সমন্বয় বিবরণী বা মিলকরণ বিবরণী বলতে, দেখো আমরা যে সকল প্রতিষ্ঠানের হিসাব করে থাকি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের বা যে কোনো ব্যক্তির হোক, যে কোনো প্রতিষ্ঠানের হোক, যাদেরই কোনো না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকের সাথে লেনদেন করে থাকে। আমরাও কোনো না কোনো প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত হিসাব রক্ষক হিসাবে আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্যাংকের সাথে আমাদের যে লেনদেনগুলো নিষ্পত্তি হয়েছে বা যে লেনদেনগুলো সম্পন্ন হওয়ার কথা ছিল, তার কতটুকুই বা হয়েছে, কতটুকুই বা হয়নি, তথাপি আমাদের একটা ব্যাংকের সাথে আমাদের যে পরিমাণ, আমাদের হিসাব অনুযায়ী যে পরিমাণ জের বা ব্যালেন্স ব্যাংকে থাকার কথা ছিল, সেই পরিমাণ ব্যালেন্স ব্যাংকে আছে কি কম আছে কি বেশি আছে, এর কারণগুলো উদ্ঘাটন করে আমরা কেন ব্যাংকের সাথে আমাদের নগদান, আমাদের বইয়ের সাথে ব্যাংকের সাথে কেন মিলবে না আর কি হলে মিলবে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা বিবরণী তৈরি করি। সেই বিবরণীটাকে আমরা বলি ব্যাংক জমা সমন্বয় বিবরণী। তাহলে একটু খেয়াল করতে হবে যে আমরা যারা বিজনেস করি, আমাদের ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে। এই হলো ব্যাংক, এই হলো আমরা। এই আমরা যারা আছি, আমরা আমাদের ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে। আমাদের ব্যাংক, আমরা ব্যাংকে যারা ট্রানজাকশন করি, মানে লেনদেন করে থাকি, আমরা একটা বইতে, আসলে এটা তো আমরা ব্যক্তিগত জীবনে হয়তো বা ছোটখাটো বা একটা দুইটা প্রতি মাসে একটা দুটো তিনটা চারটা বা লেনদেন করে থাকি, কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা ব্যাংকের সাথে একটা ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু অসংখ্য লেনদেন হয়ে থাকে। প্রতি মাসে কেন, প্রতিদিন অনেক লেনদেন হতেই পারে। তো যার মধ্যে কিছু লেনদেন সম্পর্কে আমরা অ্যাজাম্পশন করে থাকি হয়তো ওই ধরনের একটা ঘটনা ঘটবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আসলে ঘটনাটা ঘটেনি। তো যেটাই হোক না কেন, যার কারণে আমরা আমাদের আত্মতৃপ্তি বা আমরা আমাদের হিসাবের নিয়মের কারণে আমরা ব্যাংকের সাথে যে সকল লেনদেন করি, সেই লেনদেনগুলোর একটা ট্যাগ বা একটা হিসাব আমরা আলাদা করে রেখে দিই। ব্যাংক আবার আমাদের সাথে যে লেনদেনগুলো করে, সেই লেনদেনগুলো ব্যাংক আলাদা করে একটা বইতে হিসাবগুলো আলাদা করে রেখে দেয়। তো আমরা যে বইটাকে মেনটেন করি, এটাকে বলি আমরা ক্যাশ বুক। আর ব্যাংক আমাদের জন্য যে বইটা মেনটেন করে, ওইটাকে বলা হয় পাসবুক। ক্যাশ বুকটা দুইটা সাইড থাকে, পাসবুকেরও দুইটা সাইড থাকে। একটা সাইডকে বলি আমরা ডেবিট, একটা সাইডকে বলি আমরা ক্রেডিট।
পাসবইয়ের দুইটা সাইড থাকে, একটা ডেবিট একটা ক্রেডিট। তাহলে কি হয়? অর্থাৎ আমরা ব্যাংকের সাথে যখনই কোনো লেনদেন করি, আমরা আমাদের হিসাবের সুবিধার্থে আমরা আমাদের ক্যাশ বুকে এটাকে লিপিবদ্ধকরণ করে রাখি। আবার ব্যাংক যখন আমাদের সাথে লেনদেনটা করেন তখন ব্যাংক পাসবইতে লিপিবদ্ধ করে রাখেন। এই পাসবইয়ের আরেকটা নাম হচ্ছে আমাদের ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট। তো কি হয়? অর্থাৎ আমরা যখন ব্যাংকের সাথে কোনো লেনদেন করি তখন আমরা আমাদের ক্যাশ বুকে রেকর্ড করে রাখি, ব্যাংক আবার লেনদেনটা সম্পন্ন হওয়ার পরে পাসবইতে রেকর্ড করে। ক্যাশ বই এবং পাসবই দুইটা দেখতে একই রকম। ক্যাশ বইয়ের লেফট সাইডকে বলি আমরা ডেবিট, রাইট সাইড হচ্ছে ক্রেডিট। অ্যাজ ইউজুয়ালি মানে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পাসবইয়ের ডেবিট পাশ হচ্ছে লেফট সাইড হচ্ছে ডেবিট, রাইট সাইড হচ্ছে ক্রেডিট। তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের সাথে ব্যাংকের মানে পার্থক্যটা কেন হয়? তার আগে আজকে আমাদেরকে একটু ফান্ডামেন্টালি জানতে হবে যে ক্যাশ বুকের ডেবিট বলতে আমরা কি বুঝি, ক্রেডিট বলতে আমরা কি বুঝি। পাসবইয়ের ডেবিট বলতে কি বুঝি, পাসবইয়ের ক্রেডিট বলতে কি বুঝি। আমরা ক্যাশ বইয়ের ডেবিট বলতে বুঝি যে ব্যাংকে আমাদের টাকা জমা আছে এবং বৃদ্ধি পাচ্ছে। ব্যাংকে যদি আমাদের টাকা জমা থাকে, এটা আমাদের হিসাব অনুযায়ী আমাদের জন্য সম্পদ। সম্পদ হচ্ছে সবসময় ডেবিট ব্যালেন্স, আমরা জানি এটা ডেবিট চেক। আবার আমাদের কোনো লেনদেনের কারণে যদি ব্যাংকে কোনো টাকা বৃদ্ধি পায়, ব্যাংকে আমাদের জমাকৃত টাকা যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের সম্পদ বৃদ্ধি পায়। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলেও ডেবিট করতে হয়। যার কারণে ব্যাংকে যে সকল ঘটনা দ্বারা ব্যাংকে আমাদের টাকা বৃদ্ধি পাবে, সেই ঘটনাগুলোকে আমরা পাসবইয়ের ডেবিট পাশে লিখে থাকি। আর যে সকল লেনদেনের কারণে আমাদের ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ হ্রাস পাবে, সেগুলোকে আমরা ক্রেডিট করে থাকি। ব্যাংক কি করে? দেখো, ক্যাশ বুক আমরা মেনটেন করি, পাসবুক ব্যাংক মেনটেন করে। ব্যাংকে আমাদের ব্যাংকে আমাদের টাকা জমা থাকা এটা আমাদের জন্য সম্পদ, ব্যাংকের জন্য কিন্তু এটা সম্পদ না। ব্যাংকের জন্য এটা হচ্ছে দায়। কারণ আমার টাকা ব্যাংকে পড়ে আছে, এটা আমার জন্য সম্পদ হতে পারে, কিন্তু ব্যাংক আমি চাইবা মাত্র ব্যাংক আমাকে উক্ত টাকা পরিশোধ করতে বাধ্য, বিদায় এটা ব্যাংকের জন্য একটা দায়। যার কারণে আমার জন্য যদি ব্যাংকে টাকা জমা থাকে আমি বলি ডেবিট, ব্যাংক এটাকে বলে ক্রেডিট। আমার যদি আবার ব্যাংকে কোনো লেনদেনের কারণে টাকার পরিমাণ বৃদ্ধি পায়, আমি কিন্তু ডেবিট করি, ব্যাংক সেটাকে করে ক্রেডিট। কারণ ব্যাংকের বোঝা বাড়ে, ব্যাংকের দায় বাড়ে। আবার আমার যদি কোনো কারণে ব্যাংকে টাকার পরিমাণ হ্রাস পায়, আমি আমার ক্রেডিট পাশে লিখি ক্যাশ বুকে, কারণ আমার সম্পদ কমে যায় কিন্তু ব্যাংকের জন্য দায় কমে যায়। যার কারণে দায় হচ্ছে ক্রেডিট, কমলে ডেবিট, এই জন্য তখন ব্যাংক করে ডেবিটে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের ক্যাশ বুকের ডেবিট মানি হচ্ছে যোগ করা, ক্রেডিট মানি হচ্ছে বিয়োগ করা। আর পাসবুকের ডেবিট মানি হচ্ছে বিয়োগ করা, ক্রেডিট মানি হচ্ছে যোগ করা। ব্যাংকে যদি আমাদের টাকা জমা থাকে সেটাকে বলি আমরা ডেবিট, ব্যাংক বলে ক্রেডিট। তার মানে ক্যাশ বুকে ডেবিট, পাসবুকে ক্রেডিট। আবার ব্যাংকে যদি আমাদের টাকা জমা না থাকে, আমাদের কাছে যদি ব্যাংকের টাকা জমা থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফট, একটা শব্দ আমরা জানি, ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত এটাকে বলি আমরা ব্যাংক ওভারড্রাফট। এটাকে বলি আমরা ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত। অর্থাৎ ব্যাংকে আমাদের যে পরিমাণ টাকা জমা আছে তার চেয়ে অতিরিক্ত পরিমাণ টাকা আমরা উত্তোলন করলে এটাকে বলি আমরা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। তখন সেই ক্ষেত্রে হয় কি, ব্যাংকে আমাদের টাকা জমা থাকে না, বরং আমাদের কাছে ব্যাংকের টাকা জমা পড়ে থাকে। এটা আমাদের জন্য তখন দায় হয়ে যায়, ব্যাংকের জন্য হয়ে যায় সম্পদ। যাই হোক, কথা হচ্ছে এটা যে আমরা একটা বই মেনটেন করি ব্যাংকের সাথে লেনদেনের জন্য, সেটাকে বলি আমরা ক্যাশ বুক। ব্যাংক একটা বই মেনটেন করে, সেটাকে বলে পাসবুক। ক্যাশ বুক মেনটেন করি আমরা ডিপোজিটররা, আমানতকারীরা, আর পাসবুক মেনটেন করেন ব্যাংক। ক্যাশ বুকের দুইটা সাইড আছে, একটা ডেবিট একটা ক্রেডিট। পাসবুকের দুইটা সাইড আছে, একটা ডেবিট একটা ক্রেডিট। ক্যাশ বুকের যদি ব্যাংকে কোনো কারণে আমাদের লেনদেনের কারণে টাকার পরিমাণ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা ডেবিট পাশে লিপিবদ্ধকরণ করি, প্লাস করি। আর যদি তখন ব্যাংক করে সেটা ক্রেডিট। আর আমাদের যদি ব্যাংকে কোনো কারণে টাকা হ্রাস পায়, আমরা করি আমাদের ক্যাশ বুকে ক্রেডিট, ব্যাংক সেটাকে করে ডেবিট। অর্থাৎ খেয়াল করে দেখো, এই জিনিসটা মিলে যাচ্ছে, আর এইটা এক হচ্ছে।
যার কারণে আমরা বলতে পারি ডেবিট ক্রেডিট কনসেপ্টের দিক থেকে ক্যাশবুক এবং পাসবুকের সাথে সম্পর্কটা হচ্ছে অপোজিট। ডেবিট ক্রেডিট কনসেপ্টের দিক থেকে পাসবই এবং ক্যাশ বইয়ের সাথে মানে পাসবুক এবং ক্যাশবুকের সাথে সম্পর্কটা হচ্ছে বিপরীত। কারণ ক্যাশবুক যাকে ডেবিট বলে, পাসবুক তাকে ক্রেডিট বলে, ক্যাশবুক যাকে ক্রেডিট বলে, পাসবুক তাকে ডেবিট বলে। এই ডেবিট ক্রেডিটের কনসেপ্টের দিক থেকে আমরা বলি যে এই কনসেপ্টের আলোকে ক্যাশবুক এবং পাসবইয়ের মধ্যে সম্পর্কটা হচ্ছে বিপরীত। আচ্ছা, এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে, আসো আমরা একটু আলোচনা করি। আমাদের কাজ হচ্ছে, আমরা যখন ব্যাংকের সাথে লেনদেন করি, এই ধরো আমরা, এই হচ্ছে ব্যাংক, মানে কিছু লেনদেন আমরা ব্যাংকের সাথে করি, যে লেনদেনগুলো আমরা লিপিবদ্ধকরণ করি, কিন্তু যে কোনো কারণে হোক না কেন ব্যাংক রেকর্ড করে না। কিন্তু আমরা যখন লেনদেনটা করি তখন আমরা জানি যে ব্যাংকে আমাদের টাকা বাড়বে বা কমবে। কিন্তু যখন ব্যাংক লেনদেনটা সম্পূর্ণ করেন না তখন কিন্তু ব্যাংকের পাসবইতে কোনো কিছু রেকর্ড করেন না, যার কারণে আমাদের সাথে ব্যাংকের একটা পার্থক্য থেকে যায়। এবং ব্যাংক আমাদেরকে কখনোই অবহিত করবেন না যে আপনার এই লেনদেনটি সম্পন্ন হয়নি। না, এটা ব্যাংক অত তড়িৎ গতিতে বা রেসপন্সিবিলিটির মধ্যে অতটা পড়ে না যে আমাকে ইনস্ট্যান্ট ইনফর্ম করতে হবে যে আপনার লেনদেনটা পেন্ডিং এ আছে। না, এটা আমাকে খোঁজ নিতে হবে। আমি একজন আমানতকারী হিসাবে, আমি একজন হিসাবদারি হিসাবে আমাকে এটা ইনফরমেশনটা নিতে হবে, আমাকেই এটা যাচাই বাছাই করে চলতে হবে, এটা পরীক্ষা নিরীক্ষা আমাকেই করতে হবে, ব্যাংক আমাকে অবগত করবেন না। কিছু লেনদেন আছে আমি হয়তো লিপিবদ্ধকরণ করি কিন্তু ব্যাংক লিপিবদ্ধ আমি করি না, কিন্তু ব্যাংক করে। আবার কিছু লেনদেন আছে আমিও করি ব্যাংকও করে, কিন্তু দুজনের করা দুই রকম। দেখো, এটা হচ্ছে আমরা করেছি, ব্যাংক করেনি। কিছু ঘটনা ঘটে আমরা করিনি, ব্যাংক লিপিবদ্ধ করেছে। কিছুটা ঘটনা ঘটে আমরাও করেছি, ব্যাংকও করেছে, কিন্তু দুইজনের করাটা হয় দুই ধরনের, বা টাকার পরিমাণ দুই ধরনের হতে পারে, যোগ বিয়োগ দুই ধরনের হতে পারে, যে কোনো কারণে হোক না কেন আমাদের দুইজনের করাটা দুই রকম হয়ে থাকে। যার কারণে আমরা যখন ব্যাংকের কাছে জানতে চাই যে আমাদের হিসাব অনুযায়ী ব্যাংকে ব্যাংকে যখন আমরা জানতে চাই যে আপনাদের হিসাব অনুযায়ী আমাদের জেলটা বা ব্যালেন্সটা কত আছে, তখন ব্যাংক আমাদেরকে যে ইনফরমেশনটা দিয়ে থাকে আসলে আমাদের সাথে ব্যাংকে তখন ইনফরমেশনটা মিলে না, একটু গরমিল থেকেই যায়। কারণ এই যে তিন ধরনের ঘটনা, যে কিছু লেনদেন আমরা লিপিবদ্ধ করি, ব্যাংক করে না, কিছু আমরা করি না, ব্যাংক করে, কিছু আমরাও করি, ব্যাংকও করে, কিন্তু দুজনের করাটা দুই রকম হয়ে থাকে। যার কারণে ধরো একটা লেনদেন যে আমরা আমাদের অ্যাকাউন্টস পেয়েবল যে আছে, অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার, আমরা আমাদের পাওনাদারকে ধরো 4000 টাকার একটা চেক দিলাম, 4000 টাকার একটা চেক ইস্যু করে দিলাম, উনি আমার কাছে টাকা পাবেন, আমার পাওনাদারকে আমি চেকটা দিলাম। আচ্ছা, এই চেকটা যখন আমি আমার পাওনাদারকে ইস্যু করে দিব, সাইন করে যখন আমি একটা চেকে 4000 টাকা পরিশোধ করার জন্য ব্যাংকে আমি আদেশ দিব, লিখিত আদেশ, আমি তো নিজেই ধরে নিব, আমরা একজন আমানতকারী হিসেবে আমরা জানি যে আমার এই পাওনাদার যখনই ব্যাংকে 4000 টাকার চেকটার জন্য নিয়ে যাবে, ব্যাংক 4000 টাকা পাওনাদারকে দিয়ে দিবে। তখন কি হয়, আমি জানি যে আমার ব্যাংক থেকে 4000 টাকা চলে যাবে, এটা ভেবে আমার কাছে যে খাতাটা মেনটেন করি, আমি যে ক্যাশ বুকটাকে মেনটেন করি, সেই ক্যাশ বুকটা থেকে আমি মাইনাস করে ফেলি। কিন্তু পাওনাদার দেখা যায় হয়তো নির্দিষ্ট সময়ে যায় না, 1 মাস 2 মাস 6 মাসের মধ্যে সে যে কোনো দিন গেলেই ব্যাংকে টাকা পেতে বাধ্য, কারণ একটা চেকের নর্মাল ভ্যালিডিটি হচ্ছে 6 মান্থ। 6 মাসের মধ্যে পাওনাদার যে কোনো দিন যেতে পারে। তো আমি যদি এই 6 মাসের মধ্যে কোনো কারণে ব্যাংকের সাথে মিলাতে যাই, আমি গিয়ে কি দেখবো? আমি দেখবো যে আমি যে চেকটা 4000 টাকার চেকটা দ্বারা মাইনাস করেছি, ব্যাংক কিন্তু মাইনাস করেনি, কারণ পাওনাদার তো ব্যাংকের চেকটা নিয়ে কাউন্টারে উপস্থাপন করেননি, যার কারণে ব্যাংকও তাকে টাকা দেননি, ব্যাংক মাইনাস করেননি। সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকের সাথে আমার মিলবে না। এইটা আমাদের কোন কেস?
আমি লিখেছি মাইনাস করেছি কিন্তু ব্যাংক মাইনাস করেনি। এইটা দেখো আমাদের 1 নম্বর কেসের মধ্যে পড়ে যে আমি বলেছি ইয়েস মাইনাস, ব্যাংক নো মাইনাস করেনি, কারণ আমার যে যাকে আমি চেকটা ইস্যু করে দিয়েছি তিনি চেকটা নিয়ে ব্যাংকে উপস্থাপন করেননি। আরেকটা কেস দেখো, আমার হয়তো কোনো দেনাদার সরাসরি ব্যাংকে আমার কাছে টাকা এনে না দিয়ে গিয়ে ব্যাংকে 5,000 টাকা ডিপোজিট করে দিয়েছে। 5,000 টাকা আমি পাওনা টাকা সে ডিপোজিট করে দিয়েছে। তো ব্যাংক ডিপোজিট করে দিয়েছে আমার অ্যাকাউন্ট নাম্বারে। আমরা তো বরাবরই একজনের অ্যাকাউন্টে একজন টাকা ডিপোজিট করেই থাকি, পাওনা টাকা। তো ব্যাংকে যখন ডিপোজিট করেছে ব্যাংক টাকাটা নিয়ে ব্যাংক আমার জন্য যে হিসাব বইটা মেনটেন করে থাকে, যেটাকে বলি আমরা পাসবুক, ব্যাংক সেখানে আমার টাকাটা বৃদ্ধি করেছে, প্লাস করেছে। কিন্তু এই বিষয়টা তো আমাকে ব্যাংক ইনফর্ম করবে না যে আপনার কোনো একজন দেনাদার আমার একটা অ্যাকাউন্টে এসে 5,000 টাকা জমা করে দিয়েছেন। নো, এটা ব্যাংক আমাকে অবগত করবেন না। বাট ব্যাংক কোনো জালিয়াতি করবেন না, ব্যাংক টাকা জমা নিয়ে আমার অ্যাকাউন্টেই রেখে দিবেন। আমি এখন যদি ব্যাংকে জিজ্ঞেস করতে যাই যে আপনার হিসাবে আমার মানে আপনার অ্যাকাউন্টে আপনার ব্যাংকে আমার কত টাকা জমা আছে, ব্যাংক আমাকে যে অ্যামাউন্টটা বলবে, দেখো এই 5,000 টাকার জন্য কিন্তু আমার সাথে ব্যাংকের মিলবে না, কারণ আমার হিসাবে কিন্তু এই 5,000 টাকা অন্তর্ভুক্ত করা হয়নি, যদিও ব্যাংকের হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এটা কোন কেসের মধ্যে পড়ে? আমি কিছু লিখিনি কিন্তু ব্যাংক ইয়েস, ব্যাংক কিছু লিখেছে, সেটা যোগ হোক সেটা বিয়োগ হোক। এটা হচ্ছে আমাদের 2 নম্বর কেসের মধ্যে। আরেকটা বিষয় মনে করো যে আমরা 3,000 টাকা ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংক টাকাটা জমাও নিয়েছে, কিন্তু আমরা লিখতে গিয়ে করছে কি 3,000 টাকার পরিবর্তে আমরা 300 টাকা লিখে ফেলেছি, শূন্য একটা কম দিয়েছি। আমরা যখন আমাদের ক্যাশ বুকে রেকর্ড করতে গিয়েছি তখন আমরা 3,000 টাকা রেকর্ড না করে আমরা রেকর্ড করেছি 300 টাকা। তাহলে কি হলো? আমি ব্যাংকের সাথে কি আমার মিলবে? আমার হিসাবে যোগ করেছি আমি 300 টাকা, ব্যাংকে আমি 3,000 টাকা জমা দিয়ে আমি 300 টাকা রেকর্ড করেছি, তার মানে আমি যোগ করেছি 300 টাকা, তো ব্যাংক তো যোগ করেছে 3,000 টাকা। তাহলে আমার সাথে ব্যাংকের এখানে 2700 টাকাটা পার্থক্য থেকে যাবে। এটা কোন কেসের মধ্যে? আমিও লিখেছি, ব্যাংকও লিখেছে, বাট দুজনের লেখাটা 2 রকম। অর্থাৎ এইটা আমাদের কেস নাম্বার 1, এটা আমাদের সেকেন্ড ওয়ানের মধ্যে পড়ে, এন্ড দিস ইজ থার্ড ওয়ান। অর্থাৎ আমরা এই 3 ধরনের সমস্যার সম্মুখীন ব্যাংকের সাথে আমাদের হতে হয়। আমাদের সাথে ব্যাংকের যে ব্যালেন্সের যে পার্থক্যটা, ব্যালেন্সের যে গভর্নমেন্টটা থাকে, যে ডিফারেন্সটা থাকে, এই ডিফারেন্সটা হওয়ার কারণ হচ্ছে বেসিক্যালি সামারাইজ করলে আমরা 3টা কারণ পাবো। একটা হচ্ছে কিছু ট্রানজেকশন আমরা রেকর্ড করি, ব্যাংক করেন না। কিছু ট্রানজেকশন আমরা রেকর্ড করি না, ব্যাংক রেকর্ড করে থাকে। কিছু ট্রানজেকশন আছে আমরাও রেকর্ড করি, ব্যাংকও রেকর্ড করে, কিন্তু দুজনে রেকর্ড করার পরিমাণটা বা ধরনটা 2 রকম হয়ে থাকে, যার কারণে আমাদের সাথে ব্যাংকের মিলে না। আমাদের কাজ হচ্ছে আমরা একটা নির্দিষ্ট সময় পরে আমাদের ক্যাশ বুকটা নিয়ে ব্যাংকের কাছে যাব, গিয়ে ব্যাংকের কাছ থেকে আমরা পাসবুকটা নিয়ে আমরা প্রত্যেকটা জিনিস একটা করে ট্রানজেকশন আমরা অ্যানালাইসিস করে দেখব, মিলাবো যে কোন কোন লেনদেনগুলো আমার এবং ব্যাংকের মধ্যে, এই 3 ধরনের মধ্যে কোন কোন লেনদেনগুলো করেছে যার কারণে আমার সাথে ব্যাংকের বৈষম্য, ওইগুলোকে আমরা উদ্ঘাটন করে দেন আমরা একটা স্টেটমেন্ট তৈরি করব। যে স্টেটমেন্টটা তৈরি করলে আমাদের জের এবং ব্যাংকের জের এক জায়গায় এসে পৌঁছবে, সেই স্টেটমেন্টটাকে আমরা বলি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে অনলাইন ক্লাস যেহেতু আমি আর দীর্ঘায়িত করব না, আমি আজকে এতটুকুই দিয়ে আমরা আগামী ক্লাসে আবার আমার যেদিন পড়বে সেদিন আমরা আবার এখান থেকে শুরু করে আমরা আবার সামনের দিকে আগাবো, যে আসলে কি কি ঘটনার জন্য ব্যাংকের সাথে আমাদের গরমিল হতেই পারে। এমন 10টার মতো 10-12টার মতো ঘটনা আছে, আর আমরা কিভাবে ব্যাংকের সাথে আমাদের এই প্রবলেমগুলো সলভ করে আমরা একটা সঠিক ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট যথাযথভাবে করতে পারি, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।